ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারের দর্শক স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। গেল শুক্রবার 10:10 আমি 10:10 বা 10:15টার সময় আমি ঘুমের থেকে উঠেছি। আমার বাসায় আমার নিজস্ব পোষা 3টা বিড়াল আছে। 3টা বিড়ালের মধ্যে 2টো বিড়াল আমার সাথে আমার বিছানা এখানে ঘুমানো, এবং একটি বিড়াল টানা সে কান্নাকাটি করছে, ছুটে চলে যেতে যাচ্ছে। আমি আপনাদেরকে সত্য বিষয়টা জানাচ্ছি। ঠিক 10টা সম্ভবত 35 মিনিটে একটা বিড়াল যে 2টার মধ্যে ঘুমানো ছিল সে হঠাৎ করে উঠলো এবং হঠাৎ করে দৌড়ে ছুটে বের হয়ে গেল। এবং 10:38 আমি আমার বাসা 6 তলায় এবং আমার বিল্ডিংয়ের 2 সাইডে কোনো বিল্ডিং নেই, কোনো 2 সামনে পিছনে মানে আশেপাশে সামনে পেছনে কোনো ধরনের ভবন নেই। আমি পুরোটা বিষয় আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি। প্রথমে ছোট্ট একটা শক হয়েছে, সেটাতে আমার কাছে মনে হয়েছে যে অনেক সময় আমার বিল্ডিংয়ের সামনে দিয়ে অনেক বড় ট্রাক গেলে বা একটু ভাইব্রেট হয়, এবং এরপর আমি ঝনঝনানি শব্দ শুনতে থাকলাম এবং আমি অবশ্যই ট্রমাটাইজ হয়ে গেলাম। এবং অন্তত আমার মনে হচ্ছিল 30 মিনিট যাবত এই ভূমিকম্পটা হয়েছে। আমি জানি না, আমাদের এখানে বিশেষজ্ঞরা আছেন, আমরা আলোচনা করব কেন মনে হলো 30 মিনিট। আমি পুরোটা সময় ওই ফ্ল্যাটের থেকে নামতে পারিনি, কারণ হলো যে আমি 6 তলা থেকে নেমে আসলে কোথায় যাব। ঠিক আমার ওয়াইফ তখন ঘুমাচ্ছিল, সে তার রুমের থেকে, আমাদের বেডরুমের থেকে বের হয়ে আমি যেখানে ছিলাম সেখানে দৌড় আসলো, এবং এই কারণে আমরা পুরোটা জিনিস অনুভব করলাম। এবং আমার কাছে 30 মিনিট তো মনেই হয়েছে, তারপরের 30 মিনিট অনুভব করেছি যে আসলে কি হলো, কেন হলো। এরপরে আমি ওই দিনই একটা দুঃস্বপ্ন দেখি। এটাও আমি জানি না এটা কেন দেখলাম, তারপর আপনাদের সাথে শেয়ার করি যে আমি একটি দুঃস্বপ্ন দেখি। কারণ আমি সাংবাদিকতা একটা সময় রানা প্লাজা কাভার করেছি, যখন সাভারে রানা প্লাজা ভেঙে পড়ে। ঢাকা শহরের প্রতিটা ভবন রানা প্লাজার মতো হয়ে গিয়েছে, এবং তারপরে এই ভূমিকম্প। আমি জানি না আমি এই ইন্ট্রোটা কেন দিলাম, কিন্তু দর্শক এটা দিয়ে শুরু করতে চাই। আমাদের সাথে আছেন সৈয়দ হুমায়ুন আক্তার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, ভূতত্ত্ব বিভাগের। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আছেন নগর পরিকল্পনাবিদ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সভাপতি ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম। আমাদের বিষয় দর্শক আজকে ভূমিকম্প প্রস্তুতি। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে শিরোনামটি দেখে আসবো। শিরোনাম দেখে আলোচনা শুরু করছি দর্শক। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় সমন্বিত প্রস্তুতি নিশ্চিতে নির্দেশ প্রধান উপদেষ্টার। জাতীয় নির্বাচনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত, জানালেন রাজউক চেয়ারম্যান। ভূমিকম্পে আতঙ্কের চেয়ে প্রস্তুতি জরুরি, বললেন পরিবেশ উপদেষ্টা। শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশ, বড় বাধা ভারত। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের প্রতিবেদন। গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি, মন্তব্য ফখরুলের। আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার। আপনারা দেখেছেন যে আমরা 31 দফাতে খুব পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই, আমরা সেটাকে তৈরি করতে চাই। সাংবাদিক নিপীড়ন বন্ধে রাষ্ট্রের মানসিকতার পরিবর্তন চান অ্যাটর্নি জেনারেল। এবং সংস্কার মানে সংবিধান সংশোধন নয়, মন্তব্য আইন উপদেষ্টার। চালু হলো পারিবারিক আদালত, কমবে মামলার ভোগান্তি ও দুর্নীতি। আমি সৈয়দ হুমায়ুন আক্তারকে দিয়ে শুরু করতে চাই। পরিবেশ উপদেষ্টা বললেন ভূমিকম্পে আতঙ্কের চেয়ে প্রস্তুতি বেশি প্রয়োজন। আমি লিটারেলি আমি এই দুঃস্বপ্নটা দেখেছিলাম, কারণ আমি ওই রানা প্লাজাটা পুরোটা কাভার করেছি। রানা প্লাজা তো ভূমিকম্পে ধ্বংস হয়নি। ভূমিকম্পের যেদিন ভূমিকম্প ঘটলো সেদিন রাতে দেখেছি, ঘটে যাওয়ার পরে হয়তো এটা আমি মাথার মধ্যে ভাবছি, জানি না কেন হয়েছে, কিন্তু এটা চিন্তা করেন যে ঢাকা শহরে দেখছেন যে ঢাকা শহরে সব বিল্ডিং রানা প্লাজার মতো, এরকম রানা প্লাজার মতো আর কি, সবাই বলছে রানা প্লাজার মতো। আর ভূমিকম্প হলে তারপর কি হবে আসলে, আমি বলছি না ঢাকা শহরের সব বিল্ডিং রানা প্লাজার মতো, কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রানা প্লাজা তো ভূমিকম্পে ভেঙে পড়েনি। একটা 15 তলা ভবন জাস্ট স্ম্যাশড। এই ভূমিকম্পে এরকম স্ম্যাশড হয় নাই। আমি আমাদের আবহাওয়ার অফিসের সাথে একটু পার্থক্য পেলাম। আমেরিকার সম্ভবত ইজিএস বা সিজিএস যেটা, তারা বললো 5.5, আমাদের আবহাওয়া অফিস ইউএসজিএস, হ্যাঁ, আর আমরা বললাম 5.7। যাই হোক,
ঠিক ভূমিকম্প নিয়ে একটু জানতে চাই। আসলে ভূমিকম্প নিয়ে আমরা আতঙ্কটা বেশি আসছে। ভূমিকম্প তো হইতেই পারে, এটা বাস্তবতা, এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাহলে আমাদের প্রস্তুতিটা কি হলো, যখন ভূমিকম্প হবে তখনই আমরা চিন্তা করব? আমাদের জাতিগতভাবে এই একটা বিষয় আছে, যখন আগুন লেগে তখন আমরা চিন্তা করি। আরেকটু বলে নেই, আপনি এর সাথে যোগ করবেন। আমাদের যখন নিমতলিতে আগুন লেগেছে বা লালবাগে আগুন লেগেছে, তখন একটা অভিযোগ ছিল যে এখানে চিকন রাস্তা, গাড়ি যায় না, আগুন লেগে গেল, এবং কেমিক্যাল। কিন্তু যখন বনানীর এফআর টাওয়ারে আগুন লেগেছে তখনও কিন্তু চিকন রাস্তা ছিল না, ওখানে কিন্তু গাড়ি যায়, ওখানে কিন্তু কেমিক্যাল ছিল না। তখনও কিন্তু তখন আমরা বললাম যে ভবন আসলে পরিকল্পনা ঠিক নাই। এই যে আমরা আসলে ঠিকমতো কি ভাবতে পারি কিনা যে কোন কাজটা আগে কোন কাজটা পরে, আপনার কাছে শুনতে চাই। তার আগে আমি একটু এটার ব্যাখ্যা করতে গেলে তার আগে একটু ভূতাত্ত্বিক গঠন, ভূমিকম্পের ইতিহাস এটা একটু মনে হয় বলা উচিত। আমরা অনেকেই বলে থাকি যে বাংলাদেশ ভূমিকম্পন প্রবণ এলাকা। যেগুলা ভূমিকম্প হয় সেটা অনেক দূরে হয়, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে হয় না। তো আসলে ওই যেটা বলে এটা ভুল বলি, বাংলাদেশ মোটেও ভূমিকম্পন প্রবণ এলাকা না। এটা হলে হয়তো আপনার খুব হালকা ভূমিকম্প প্রবণ এলাকা আর কি। কিন্তু এই যে ভূমিকম্পন প্রবণ এলাকা না, কিন্তু ভূমিকম্পের ঝুঁকির দিক দিয়ে বাংলাদেশ শীর্ষে রয়েছে। এর পিছনে মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি আস্তে আস্তে দিব। আর শুক্রবারের ভূমিকম্পে যেটা স্মরণকালের তীব্র কম্পন হয়েছিল, সেখানে সবাই যেটা ফিল করেছে সবাই, হ্যাঁ, এবং সেই কারণেই হচ্ছে আতঙ্ক। যেহেতু আগে আপনার এই ধরনের ভূমিকম্পর এক্সপিরিয়েন্স নেই, আমাদের অন্যান্য দুর্যোগের এক্সপিরিয়েন্স আছে, সেগুলোতে অভ্যস্ত, সেগুলোকে আমরা মোকাবেলা করতে পারি, তাই না? আবার ক্ষয়ক্ষতি হলে পূর্বের অবস্থায় ফিরে আসার সক্ষমতা আমাদের রয়েছে। কিন্তু যেহেতু ভূমিকম্প এর আগে এই ধরনের আমরা জীবনদশায় দেখি নাই, হঠাৎ করে এই ধরনের তীব্র ভূমিকম্প, এবং বিল্ডিংগুলা হাই রাইজ, যেগুলো গাছ যেরকম বাতাসে দুলে, বিল্ডিংগুলা ভিজুয়ালি এরকম দুলতে দেখা গেছে, হ্যাঁ। তো এই কারণেই এই আতঙ্কটা, এবং এই আতঙ্কটা আপনার হওয়াটাই স্বাভাবিক ছিল, এবং এর ফলে ট্রমাটাইজ হয়ে গেছে অনেকে, এখনও রাতে ঘুমাতে পারে না, অনেকেই চিন্তা ভাবনা করছে বা অলরেডি তারা ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে গেছে, যে আরও 10-12 দিন 15 দিন সেখানে থেকে আসি, এখনও যাওয়ার চিন্তা ভাবনা করছে, আমাদের কাছে ফোন করে এগুলো জানার চেষ্টা করছে। এখন বাংলাদেশ হচ্ছে 3টা প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ভারতীয় প্লেট, উত্তরে আপনার এশিয়ান প্লেট, এবং পূর্বে হচ্ছে আপনার বার্মা সাব প্লেট। আবার এই ইন্ডিয়া প্লেট এবং বার্মা প্লেটের সংযোগস্থলটা আবার বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে। এটাও অনেকের জন্য হয়তো খুব দুশ্চিন্তার কারণ হবে। এবং এই সংযোগটা হচ্ছে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হাওর হয়ে মেঘনা নদী দিয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে একেবারে ইন্দোনেশিয়া পর্যন্ত চলে গেছে। এবং এই প্লেট বাউন্ডারি হচ্ছে আপনার উত্তর দক্ষিণে হচ্ছে 3500 কিলোমিটার। আর ইউরেশিয়ার যে প্লেট বাউন্ডারি, ইন্ডিয়ার সাথে ইউরেশিয়া, সেটা হচ্ছে কাশ্মীর, আফগানিস্তানের ওখান থেকে আপনার অরুণাচল প্রদেশ পর্যন্ত 2500 কিলোমিটার। তো আমাদের জন্যে আমরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা যৌথ গবেষণা করে আসছি 2 দশক ধরে। সেখানে ভূমিকম্প পরিমাপের যন্ত্র, এবং ভূমিকম্প যে কারণে হয় আর কি, বিশেষ করে প্লেটের গতি একটার সাথে আর একটা সংঘর্ষ হলে সেখানে আপনার শক্তি সঞ্চিত হয়ে থাকে। সেই গতি নির্ণয়ের জন্যে আমরা জিওডেটিক জিপিএস, যেটা মিলিমিটার লেভেলের প্রিসিশনে এটা আপনার দিতে পারে। তো এখন ভূমিকম্প হওয়ার মতো যে ভূতাত্ত্বিক গঠন এবং যে উপাদানগুলা দরকার, তার সবগুলাই হচ্ছে বাংলাদেশে আপনার এইগুলা রয়েছে, বিদ্যমান। তো গতির জন্য কি দরকার, যে আপনার শক্তির জন্য ভূত্বকের মধ্যে শক্তি সঞ্চিত হবে। কিভাবে শক্তি সঞ্চিত হবে? 2টা প্লেট যখন পরস্পরমুখী
ধাবিত হবে, হলে পরে আস্তে আস্তে এখানে শক্তি সঞ্চিত হয় এবং এই শক্তি ধারণ করার জন্য কিছু আপনার স্টোরেজ দরকার, সেটা হচ্ছে ভূত্বকের মধ্যে যে শিলা রাশি আছে সেইগুলা। তো এই শক্তি ধারণ করার জন্যে তার একটা ক্যাপাসিটি আছে, সেটা যখন এক্সিড করে তখন ওই জায়গাটায় ফাটল সৃষ্টি হয়ে বা পূর্বের কোনো ফাটল দিয়ে সেই শক্তিটা বের হয়ে যায়, তখন ভূপৃষ্ঠে সেই কম্পন হয়। তো আমাদের গবেষণায় আমরা সেই উপাদানগুলো এবং সুনির্দিষ্টভাবে কোথায় এই উৎসগুলো রয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করেছি। তো সেই হিসাবে বাংলাদেশে প্রধান দুটো উৎস রয়েছে বড় ভূমিকম্পে। একটা হচ্ছে ডাউকি ফল্ট, যেটা আপনার হচ্ছে পশ্চিমে মেঘালয়ের পাদদেশে পশ্চিমে শেরপুর, ময়মনসিংহ, আপনার তারপরে হচ্ছে সুনামগঞ্জ, সিলেট, জয়ন্তিয়াপুর হয়ে ইন্ডিয়ার করিমগঞ্জ পর্যন্ত চলে গেছে। এই ডাউকি ফল্টে অতীতে গত 400-500 বছরে আপনার অনেক বড় বড় ভূমিকম্প হয়েছে, 8 মাত্রার অধিক পরিমাণ। লাস্ট যে ভূমিকম্প হয়েছে ওইখানে 100 বছরের উপরে, সেটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক বলে। সেই ভূমিকম্পে আপনার হচ্ছে সিলেট, ময়মনসিংহ, মেঘালয়ে আপনার 1600-র উপরে প্রাণহানি হয় এবং ঢাকাতেও সেটা আপনার শাহীন মেডিকেল হল বলে একটা ছিল, সেখানে বিল্ডিং ধসে একজন মৃত্যু হয়। ঢাকাতে মোট 5 জনের মৃত্যু হয়, লোক সংখ্যা তখন খুব কম ছিল এবং ওই সময় ব্রিটিশ যারা ছিলেন তারা আপনার হচ্ছে ট্রমাটাইজ হয়ে রমনা যে পার্ক আছে আর কি, উদ্যান, ওখানে তারা তাঁবুতে প্রায় 1.5-2 মাস তারা বসবাস করতেন এবং তার আরও কিছু অংশ বুড়িগঙ্গা নদীতে বার্জে তারা থাকতেন। এবং ওই ভূমিকম্পে আপনার হাসান রাজা, তার বাড়ি হচ্ছে আপনার সুনামগঞ্জ, মেঘালয় পাহাড়ের কাছে, ওখান থেকে সুন্দর দৃশ্য দেখা যায় মেঘালয়ের, সুরমা নদী এবং মেঘালয়। তো উনি বিকেলবেলায়, ভূমিকম্পটা হয় বিকেলবেলায়, উনি ওনার শোয়ার ঘরে মানে বাইরের দৃশ্য দেখছিলেন। তো ওনার একটা প্রিয় হাতি ছিল। ভূমিকম্পর সময় সেই মাটি, যেরকম আমরা এই ভূমিকম্পে দেখলাম যে ঘোড়াশালে যেটা মাটি আপনার ফিসার হয়েছে, তাই না, মাটি ফাঁক হয়ে গেছে, সেখানে বিরাট বড় ফাঁক হয়, তার প্রিয় হাতিটা ওর মধ্যে যে মৃত্যুবরণ করে। এটাতে উনি সাংঘাতিকভাবে মানসিকভাবে ভেঙে পড়েন এবং ট্রমাটাইজ হয়ে যান এবং জিনিসটা অনেক দিন প্রিভেল করে। তারপরের থেকে উনি মনোমী কবি হয়ে ওঠেন। তাহলে ভূমিকম্প একটা করছে। এবং এই আপনার 1897 সালের আরও 100 বছর আগে 1792 সালে ওই একই এলাকায় আপনার ডাউকি ফল্টে আর একটা বড় মাত্রার ভূমিকম্প হয়, যেখানে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন করে দেয়। আগে ময়মনসিংহ দিয়ে প্রবাহিত হতো, সেটা তারপর পরে বর্ষা দেখা দিল, বর্ষার পরে দেখা গেল যে ব্রহ্মপুত্র নদীর ওই মুখটা বন্ধ হয়ে গেছে, যমুনা দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এইটা একটা উৎস। আর একটা বড় উৎস যেটা খুবই ভয়ঙ্কর আমাদের জন্যে, সেটা হচ্ছে আপনার পূবের যে সিলেট থেকে আপনার চট্টগ্রামের যে পাহাড়গুলা রয়েছে এবং এই যে দুটা প্লেটের যে সংযোগ যেটা বললাম, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হাওর, মেঘনা দিয়ে, তার পূর্ব পারের যে অংশটা এটা হচ্ছে বার্মা প্লেট এবং পশ্চিমটা ইন্ডিয়া প্লেট, এবং এই বরাবর ইন্ডিয়া প্লেটটা তলিয়ে যাচ্ছে বার্মা প্লেটের নিচে। যে অংশটা তলিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলি সাবডাকশন জোন। এই সাবডাকশন জোন আপনার হচ্ছে 3500 কিলোমিটার উত্তর থেকে দক্ষিণে। এখন এই সাবডাকশন জোনের আমাদের অঞ্চলের দক্ষিণ প্রান্তে, যেটা টেকনাফ থেকে মিয়ানমার, প্রায় 400 কিলোমিটার দৈর্ঘ্যের সেগমেন্টটা, এটা 1762 সালে 2রা এপ্রিল, এটা বিকেল 5টা নাগাদ, এটা হচ্ছে আপনার 8.5-এর অধিক মাত্রার শক্তি নিয়ে এখানে রাপচার হয়ে যায় এবং সেই ভূমিকম্পে আপনার বঙ্গোপসাগরে সুনামি সৃষ্টি হয় এবং সেই সুনামির কারণে ঢাকা শহরে আপনার হচ্ছে বুড়িগঙ্গা নদীতে নৌকা উল্টে এবং বুড়িগঙ্গা নদীর পাশে যে কাঁচা বাড়িঘর ছিল সেগুলো ওয়াশড আউট হয়ে 500 থেকে 600 লোকের প্রাণহানি হয়। এবং এপ্রিল মাস, মনসুন টাইম না, নোয়াখালী অঞ্চলে বন্যা, ফ্লাড হয়ে যায় যেহেতু সমুদ্রের কাছাকাছি, এবং অনেক আপনার, এবং সেন্ট মার্টিন আইল্যান্ড ওই সময় ছিল ডুবন্ত একটা দ্বীপ, এটা হচ্ছে লো টাইডে জেগে উঠত, 3 মিটার এটা উপরে উঠে আসে, এবং মিয়ানমারের চিদু আইল্যান্ড 6 মিটার উপরে উঠে আসে। এবং ওই ভূমিকম্পে আপনার ওখান থেকে 300 কিলোমিটার দূরে, না 400 কিলোমিটার দূরে উৎপত্তিস্থল থেকে সীতাকুণ্ড পাহাড়ে
আপনার কাদা বালুর উদ্গীরণ হয় এবং এই ভলকানিক যে ইরাপশন, মাড ভলকানিক ইরাপশন, এটা চিটাগাং বন্দরে তখন একটা পর্তুগিজ একটা শিপ নোঙর করা ছিল এবং সেই শিপের যে নাবিক হ্যানসন লুই, উনি স্বচক্ষে ওই কাদা বালুর উদ্গীরণটা দেখেন এবং উনি নোট করেন এবং এটা চিটাগাং ডিস্ট্রিক্ট গেজেটিয়ারে এটা নথিভুক্ত রয়েছে। তাহলে এবং তারও আগে আপনার 1000 বছর আগে আপনার একটা এই অঞ্চলে ভূমিকম্প হয়, সেখানে আপনার হচ্ছে ময়নামতি পাহাড়ে যে হিলে আমরা জানি যে বুদ্ধিস্টরা ওখানে বসবাস করতেন 2 থেকে 2500 বছর আগে। হ্যাঁ, ময়নামতি বিহার, তারা বসবাস করতেন। তারা 800 থেকে 1000 বছর আগে তারা মাইগ্রেট করে চলে যান, কেননা ওই সময় হচ্ছে ময়নামতি লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে একটা নদী প্রবাহিত হতো। সেই কারণে ওরা দক্ষিণ থেকে লাওস, ভিয়েতনাম থেকে এসে যেই মোহনার থেকে একটু উপরে উঠলো উজানে, দেখলো যে হাতের ডানে একটা সুন্দর পাহাড়, বসবাসের জন্য সুন্দর জায়গায়, সেই জন্য বসবাস স্থাপন করলো। তখন আরেকটু করে নি, তো তারা মাইগ্রেট করে চলে গেল। তাহলে দেখা যাচ্ছে যে ওই ভূমিকম্পে আপনার ওখানে যে নদীটা ছিল মাইগ্রেট করে আপনার 20 থেকে 40 কিলোমিটার মাইগ্রেট করে পশ্চিমে চলে আসছে, যেটা এখন আমরা মেঘনা নদী হিসাবে পরিচিত, এবং তার রেমন্যান্ট রিভার হচ্ছে তিতাস নদী। তাহলে আপনার ভূমিকম্পের যেসব এখানে হয়েছে অতীতে বড় বড় ভূমিকম্প, এবং আমাদের গবেষণায় আমরা দেখেছি যে ভূমিকম্পের সমস্ত উপাদান করেছে এবং দুটা সোর্স, ডাউকি ফল্ট অ্যান্ড সাবডাকশন জোন, এবং এই সাবডাকশন জোনে হচ্ছে 8.2 থেকে 9 শক্তির ভূমিকম্পের শক্তি এখানে জমা হয়ে রয়েছে। এবং সেদিন যে আপনার ভূমিকম্পটা হলো সেটা হচ্ছে এই সেগমেন্টেরই একটা পয়েন্টে এটা লকড হয়েছিল বলে এটা আপনার শক্তিটা বের হতে পারছে না। ওই দিন একটা পয়েন্টে এটা আনলকড হয়ে সামান্য একটু শক্তি 0.1% শক্তি এটা বের হলো। এখন সামনে এটা যে বার্তা দিচ্ছে, সামনে একটা বড় ভূমিকম্প আমাদেরকে আঘাত হানতে পারে। এখন এটা আঘাত হানলে আপনার সবচেয়ে ক্ষতি হবে ঢাকা, কেননা ঢাকা হচ্ছে সবচেয়ে ভূমিকম্পের ঝুঁকির জন্য যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো সবগুলো এখানে রয়েছে। অধিক জনসংখ্যা, তারপরে যে ঢাকা যায় নগরায়ন, উনি আরও ভালো বলতে পারবেন, যে অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিতভাবে আপনার এটা গড়ে উঠেছে। ইভেন এই যে গত 30 দশকেও যে আপনার 3 দশকে যে নিউ টাউনশিপ যেগুলো গড়ে উঠেছে সেগুলো আমরা রাইট ওয়েতে করি নাই আর কি। আমি একটু মোহাম্মদ আরিফুল ইসলাম এই উনি যে শব্দটি বলল অপরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিত নগরায়ন, এই শব্দ আমি 20-25 বছর 30 বছর যাবৎ শুনছি। পরিকল্পিত নগরায়নটা কি আর অপরিকল্পিত নগরায়নটা কি হচ্ছে? আমাদের এই যে নতুন নতুন শহর যে হচ্ছে, এই যে সবচেয়ে সর্বশেষ পূর্বাচল, তার আগে ধরেন উত্তরা, তারপর গুলশান, এগুলো তো নগরায়ন। তো তারপরও কেন অপরিকল্পিত বা এই জায়গাতে একটু বলবেন যে আসলে আমরা কি পরিকল্পিত নগরায়ন বলতে কি বোঝায় আসলে? ধন্যবাদ। আপনি যে জায়গাগুলো বললেন, গুলশান বা যে নামগুলো বললেন, এগুলো আসলে একটা কমিউনিটি, এগুলাকে আমরা সিটি বলি না। সিটি তার চেয়ে বড়, এবং আমাদের যে ঢাকা শহর, সেই শহরের দেখবেন যে এরকম পরিকল্পিত নেইবারহুড আপনি পাবেন হয়তো বা, হ্যাঁ, কিছু কমিউনিটি হয়তো বা আমাদের করা হয়েছে, বাট সামগ্রিক শহরটা কিন্তু পরিকল্পনার মাফিক গড়ে ওঠেনি। কারণ এটা আমাদের যেমন পূর্বের যে মাস্টার প্ল্যান ছিল বাংলাদেশ হওয়ার আগে, সেই মাস্টার প্ল্যানকে আমরা ঠিকমতো ফলো করিনি, এবং বাংলাদেশ হওয়ার পরেও কয়েকবার মাস্টার প্ল্যান হয়েছে, সেগুলোকে আমরা ঠিকমতো ফলো করিনি। মানে মানুষ যার যার মতো ইচ্ছা মতোই বাড়িঘর তৈরি করেছে। একটা পরিকল্পনা নিয়ে তারপর শহরটাকে তৈরি করা, একটা শহরের কিন্তু অনেকগুলা দিক আছে, যে আমি এখানে কি কি ফ্যাসিলিটি প্রোভাইড করব, আর তার বেসিসে আমি কত জনসংখ্যাকে এখানে অ্যাকোমোডেট করব। তা আমি কেউ থাকতে আসলে তাকে কি বাধা দেব না, সেইটা বিষয় না। বিষয় হচ্ছে প্রত্যেকটা শহরেরই একটা ধারণ ক্ষমতার উপরই সেটা তৈরি হবে, সেটা রেসিডেন্সিয়াল এরিয়া হোক, কমার্শিয়াল এরিয়া হোক। আপনি আনলিমিটেড যদি সেখানে বিল্ট আপ এরিয়া তৈরি হয় এবং প্রতিটি প্লটেই যদি হাইরাইজ বিল্ডিং তৈরি হয়, তো সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে নাই যেটা এটাকে অ্যাকোমোডেট করতে পারবে। আর আমাদের দেশে একটা বড় টেন্ডেন্সি হচ্ছে যে ভবন তৈরির ক্ষেত্রে আমরা এই ঝুঁকির কথাটা চিন্তা করি না। নির্মাণের সময় যেমন সেফটির বিষয় আছে, নির্মাণের সময় এবং নির্মাণ যেই জায়গাটা যেটা করছি, যে ভবনটা তৈরি করছি, ওইটার সেফটিটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমি যেই ভবনটা বানাচ্ছি, এটা তো অবশ্যই একটা কারিগরি
জ্ঞান থেকে তৈরি করতে হবে। যে জ্ঞানটা আমরা পাই হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড থেকে। প্রতিটা দেশেই তাদের একটা নির্মাণে এই ধরনের একটা কোড আছে, সেই কোডটা সবাইকে মেনে চলতে হবে। আমাদের এই কোডটা তৈরি হয়েছিল 1993 সালে। যেই কোডটা মানার কোনো বাধ্যবাধকতা ছিল না আনটিল 2006 সাল, মানে তৈরি হওয়ার 13 বছর পর্যন্ত এটা গেজেট আকারে আইন আকারে প্রকাশিত হয়নি। 2006 সালে যখন এটা গেজেট হয়েছে তারপর থেকে আবার এটাকে পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধনের জন্য কাজ করা হয়েছে এবং 2020 সালে এসে সেটা আবারও মানে রিভাইজড ভার্সনটা আমাদের গ্যাজেট হয়েছে। কিন্তু সেই 93 সাল থেকে এখন আজকে 2025 সাল পর্যন্ত ভবন যে তৈরি হয়েছে তার কত পার্সেন্ট এই ন্যাশনাল বিল্ডিং কোড তৈরি করা হয়েছে এবং কতগুলো ভবন ঝুঁকিপূর্ণ সেই স্ট্যাটিস্টিক্স আমাদের নাই। যদিও পিসমিল কিছু প্রজেক্ট হয়েছে, যেমন রাজুকের আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের মাধ্যমে প্রায় 3572টি ভবন ইনভেস্টিগেট করা হয়েছে এবং এগুলো সব সরকারি ভবন। তো এগুলো করা হয়েছে র্যাপিড ভিজুয়াল অ্যাসেসমেন্ট। প্রথমে প্রিলিমিনারি একটা জিনিস দেখে চিন্তা করা হয়েছে কোন বিল্ডিংগুলোকে আমরা ফার্দার স্টাডি করব। তো সেখান থেকে পরবর্তীতে প্রায় 579টি ভবন আপনার প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করা হয়েছে, যে কোন ভবনটার কন্ডিশন কি আছে। সেইখান থেকে ফাইন্ডিং আসছে যে আপনার 187টি ভবন হচ্ছে যেগুলো রেট্রোফিটিং প্রয়োজন এবং 42টি ভবন সেগুলো ডেমোলিশ করা প্রয়োজন। তো আমি ঢাকা শহরে আছে 21 লক্ষ ভবন, সেখান থেকে আমি কাজ করলাম হচ্ছে 3572টি ভবন নিয়ে। সেখান থেকে আমার বের হয়ে আসলো 42টি ভবন আমার ভেঙে ভবনের মধ্যে কয়টা ডেমোলিশড হয়েছে? একটাও হয় নাই। তো সেই জায়গায় বলছি আমার জীবদ্দশায় একটা ভবন আমি ডেমোলিশড হতে দেখেছি, কিন্তু সেটিরও ইতিহাস পলিটিক্যাল দেখে। এটি হলো ওই যে যেটা র্যাঙ্কস ভবন ছিল, রাস্তাটা করা হলো, সেটাও করার জন্য পলিটিক্যাল সরকার ছিল না তখন, তত্ত্বাবধায়ক সরকার ছিল দেখে ওটা ভাঙা গেছে। বিল্ডিংটাও হয়েছিল পলিটিক্যালি, হ্যাঁ, বিল্ডিং ডেমোলিশটাও হয়েছে পলিটিক্যালি। এখন আপনার এইটার কয়টা ডেমোলিশড হয়েছে? একটাও ডেমোলিশ হয় নাই। তো এটার ভিতরে আরেকটা মজার কাহিনী আছে, যেমন এই যে বিল্ডিংগুলো ডেমোলিশ করা দরকার তার মধ্যে একটা ভবন হচ্ছে আপনার ওই যে পিজির ভবন, যেটা হসপিটাল। যখন এই বিদেশি মানে পুরনো যে ভবনটা, জি, তো সেইখানে এই প্রজেক্টটা কিন্তু করা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড প্রজেক্ট, রাজুকের অধীনে করা হয়েছে এবং এখানে কিন্তু বিদেশি কনসালটেন্টরা ছিলেন, সাথে লোকাল কনসালটেন্টও ছিলেন। তো এখানকার যে ফাইন্ডিং যখন বলা হলো যে পিজির এই ভবন ঝুঁকিপূর্ণ, এটাকে ডেমোলিশ করতে হবে, তো পিজির এই ভবনের নিয়ন্ত্রণ হচ্ছে পিডব্লিউডি। তারা বলে বিভিন্ন মানে তথ্য দিয়ে বলতেছে না, এটা ডেমোলিশ করার প্রয়োজন নেই। এই যে মত পার্থক্য, যে আমি একটা অ্যানালাইসিস করে দেখলাম এটা ডেমোলিশের প্রয়োজন, আর আরেকজন যার অধীনে উনি নিজের ডিসক্রেডিট প্রকাশ না করার জন্য বলতেছে না, এটা ডেমোলিশের প্রয়োজন নেই। এই তথ্য কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে। তো আমাদের সিনারিটা হচ্ছে এরকম, আমি যে ঝুঁকিতে আছি সেটা আমি মানতেও রাজি না। ক্রেডিট ডিসক্রেডিটের সাথে তো আমার ঝুঁকি আর মানুষের জীবনের কোনো সম্পর্ক নাই, ইয়ে নাই। যদি আমরা আল্লাহকে মানে, আল্লাহ তো ওই ভূমিকম্প উনার ডিসক্রেডিটের জন্য বন্ধ রাখবেন না। সেইটাই তো আমি দেখছি যে আমি যতগুলো ভবন ইনভেস্টিগেট করেছি তার প্রায় 12% ভবন আমি পেয়েছি সেগুলো ডেমোলিশ করা প্রয়োজন। তো এই যে ডেমোলিশ করা প্রয়োজন, তো যদি ঢাকা শহরে 21 লক্ষ ভবন থাকে, তো আমি এই রেশিওতেও যদি চিন্তা করি 10 থেকে 12% যদি হয়, তো এটা তো একটা পাইলট প্রজেক্ট। এই ধরনের প্রজেক্ট তো সারা ঢাকা শহরেই হওয়া উচিত ছিল। প্রতিটি ভবনকে ইনভেস্টিগেশন করারই তো প্রয়োজন ছিল। যেই ভবনগুলো ঝুঁকিপূর্ণ সেগুলোকে ডেমোলিশ করতে হবে, যেই ভবনগুলো রেট্রোফিট করা প্রয়োজন সেগুলো রেট্রোফিট করতে হবে, আর যেই ভবনগুলো ঠিক আছে তাদেরকে বলতে হবে এই ভবনগুলো ঠিক আছে। তাহলে মানুষ কি হবে, সচেতন হবে। ঝুঁকিপূর্ণ ভবনে আপনি যখন সরকারি ভবন ডেমোলিশ করবেন না, সরকারি ভবনটা এই কারণে ডেমোলিশ করা উচিত, যখন আপনি বেসরকারি একটা ভবন ডেমোলিশ করতে যাবেন তার আগে সরকারকে নিজেকে করতে হবে, ঠিক করতে। আমি ছোট একটা বিরতিতে যাব, বিরতির থেকে ফিরে আবার ওই আলোচনা আনবো। দর্শক থাকুন আমাদের সঙ্গে, 1 মিনিট পরে ফিরছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আমি অধ্যাপক হুমায়ুন আখতারের কাছে আসতে চাই একটু। যে কথাটি বলছিলেন যে এর মধ্যে সরকারি অন্তত 42টা ভবন আছে, তার মধ্যে পিজি হাসপাতালের যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, সেটার পুরন বিল্ডিংটা আছে। আমি একটু পলিটিক্যাল রেটরিক হিসেবেই কথা বলতে চাই। তা আমরা দেখি যে আমাদের এখানে যে সরকাররা আসেন তাদের অধিকাংশরাই হাজার হাজার কোটি টাকা নেন, নিয়ে বিদেশে পাড়ি জমান। সেই কারণে কি তারা এই দেশের আর এই ধরনের কোনো ডেমোলিশ প্রক্রিয়ার মধ্যে যেতে চান না নাকি, যে দেশ গোল্লায় যাক, আমরা আমাদের মতো সুস্থ থাকবো? একটা জিনিস হচ্ছে
আমাদের যারা আমলা রয়েছে বা রাজনীতিবিদ রয়েছে বা ব্যবসায়ী যারা যারা আর রয়েছে, কি এই পলিসিটা বাস্তবায়ন করবেন। হ্যাঁ আমি বলছি যে যেখানে আপনার এসব কাজ করার জন্য, ডেমোলিশ করার জন্য বা রেট্রোফিটিং করার জন্য বা ই করার জন্য হিউজ বাজেট, সেইগুলা সে ওইগুলো তাকে দ্রুতই করে দেবে। কিন্তু এইটা পিছনে আপনার মনে করেন বাস্তবায়ন করার জন্য, এক্সিকিউশন করার জন্য যে পলিসি বা যে ডিপ্লোম্যাসি বা যে জিনিসগুলো দরকার সেইগুলো তারা করবে না। অর্থাৎ হিউজ বাজেট মানে হিউজ বিজনেস এবং করাপশন, এটা হচ্ছে মূল কথা প্রত্যেকটা ক্ষেত্রেই, তাই না? এবং এখনও যে ভূমিকম্প যেটা হলো এটা নিয়েও আপনার এখন বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের ওই লাইনে অনেকে চিন্তা ভাবনা করছে। তো এখন আমাদের তো একটা হচ্ছে মাইন্ড সেট আপ তো ওইরকম রয়েছে যে আপনার দুর্নীতি, করাপশন, আবার যে জিনিসটা উনি বললেন যেটা রাজু এটাই করেছে, সিডিএমপি থেকে ওইগুলা করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে যে এগুলা ইমিডিয়েট ডেমোলিশ করা বা রেট্রোফিটিং করা, সেই জিনিসগুলা আপনার সরকারের জিনিসগুলাই আপনার হচ্ছে সরকার করতে পারছে না, যে তার সঠিক সেই বাজেট বা যে ধরনের হিউজ আপনার ঢাকা কী বলে মেডিকেল কলেজকে যদি, হসপিটালকে যদি রেট্রোফিটিং করতে হয় তাহলে হিউজ অ্যামাউন্ট। এবং এটা তো জাপান থেকে আপনার সেই তারা এক্সপার্টরাও আসছে, তারা এগুলো ইন্সপেক্ট করেছেন। কিন্তু এই জিনিসটা আসলে পরবর্তীকালে আর একটা জিনিস যে হ্যাঁ ভূমিকম্পের একটা ইতে চলে গেল, এখন সামনে তাদের রাজনৈতিক অন্যান্য আর একটা সমস্যা, সেটা অ্যাড্রেস করতে হবে, সেটা কিভাবে ওভারকাম করবে, তখন এটা ভুলে যায় আর কি। তখন আর ওই দিকে আর কোনো নজর থাকে না, বা ওই বাজেটটা দেখা যাচ্ছে যে অন্যদিকে ডাইভার্ট করে তাদের অন্য কোনো পলিসি বা অন্য জিনিস করতে চায়। তো আসলে বাস্তবতা হচ্ছে এখন বাংলাদেশে ভূমিকম্প আজ হোক কাল হোক এটা হবে, ইট ইজ ইনএভিটেবল। এখন আমাদের হচ্ছে রিসোর্স ইজ লিমিটেড। সারা বিশ্বে, উন্নত বিশ্বেরও কিন্তু রিসোর্স সব ধরনের, ফিনান্সিয়াল বলেন, ম্যান পাওয়ার বলেন, অন্যান্য রিসোর্স, ন্যাচারালস, সব কিছুরই একটা লিমিটেশন আছে, হ্যাঁ। আর আমাদের তো আরও আপনার হচ্ছে সীমাবদ্ধতা আছে সেই দিকে। কিন্তু এই লিমিটেড রিসোর্স দিয়েই কিন্তু আমরা যদি ওয়েল প্ল্যান করি, ইন্টিগ্রেটেড ওয়েতে ওয়েল প্ল্যান যদি করি তাহলে, এবং ডিসিশন যদি ঠিক মতো নিই, তাহলে এই সীমিত সম্পদ দিয়ে আমরা কিন্তু সুন্দর একটা পরিকল্পনা করতে পারি। তো আমাদের এই যে ভূমিকম্প হচ্ছে, কিছু বক্তব্য দিচ্ছি, আপনারা টকশোতে দেখছেন, দু একটা বক্তব্য দিচ্ছি, তারপরে এটা আস্তে আস্তে যখন একটা ডাই আউট হয়ে যাবে তখন এই নিয়ে আর কেউ কোনো কথা বলবে না। আমরা এখানে অনেক রিকমেন্ডেশন হয়তো দিব, এবং সায়েন্টিফিক কাজও হয়েছে, সেখানে লিখিত রিকমেন্ডেশন সব কিছুই রয়েছে, কিন্তু হয় নাই। এখন আমাদের যেটা করতে হবে যে আপনার হচ্ছে এই ভূমিকম্প ব্যাপারে প্রস্তুতি নিতে গেলে স্বল্পমেয়াদী, মধ্যমমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে যেতে হবে। স্বল্পমেয়াদী পরিকল্পনার উপরে আমি একটু গুরুত্ব দিব, সেটা হচ্ছে এই যে আতঙ্ক, এটা যাতে পরবর্তীকালে কোনো ভূমিকম্পে এই ধরনের কোনো আতঙ্ক যাতে না হয়, সেটার জন্য হচ্ছে ভূমিকম্পের ব্যাপারে নগরবাসীকে সচেতন করে তোলা, যে ভূমিকম্পের আগে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কী ধরনের প্রস্তুতি থাকা দরকার। ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে দুই এক কদমের মধ্যে, যে যেখানে থাকবে দুই এক কদমের মধ্যে নিরাপদ জায়গায় যাওয়া। এখন কথা হচ্ছে কোনটা নিরাপদ সেটা তো জানে না, তাই না? এটা তাদেরকে বুঝাইতে হবে। এবং ভূমিকম্পের পরে কার কী দায়িত্ব, যে আমার যেখানে রয়েছি, আমি যদি বাসায় থাকি তাহলে আমার পরিবারের শিশু, বৃদ্ধ, তারা কী অবস্থায়, তারা যদি আহত হয়ে থাকেন তাদেরকে ফার্স্ট এডের ব্যবস্থা করা, অফিসে থাকলে কলিগরা অন্যান্য তাদের কী অবস্থা ফার্স্ট এড করা, দেন নেইবর, নেক্সট হচ্ছে নেইবরদের কী অবস্থা সেটা খোঁজ খবর নেওয়া, এবং একটা কমিউনিটি ডেভেলপ করা, যে পুরো কমিউনিটির অন্যান্য কী অবস্থা ভলেন্টিয়ারের মাধ্যমে সেইগুলা ব্যবস্থা করা। এই জিনিসগুলা শেখাতে গেলে আপনার একটা বিরাট সময় লাগবে স্কুল কলেজে। এখন আমি যদি স্মার্টফোন, যেটা টেকনোলজি বের হয়েছে, এখানে যদি আমি উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে যদি একটা ন্যাচারাল হ্যাজার্ড গেম যদি আমি আহ্বান করি, তাহলে আমাদের তরুণ যারা রয়েছেন তাদের মধ্যে প্রচুর প্রতিভা আছে, তাই না? এখন তারা কিন্তু একটা ডিজিটাল অ্যাডিকশনে, নেগেটিভ দিকে চলে যাচ্ছে। আমি তাদেরকে পজিটিভ সাইডে আমি নিয়ে আসতে পারি, তাদেরকে উৎসাহিত করতে পারি, তারাও উৎসাহিত হবে। এবং খুব আকর্ষণীয় যদি আমি গেম তৈরি করতে পারি, যে ওই যে বললাম ভূমিকম্পের সময় নিরাপদ জায়গা কোন জায়গায় এবং কীভাবে আশ্রয় নেবে, ওইটা যদি গেমের মধ্যে যদি আমরা ইন্ট্রোডিউস করি, এবং ভূমিকম্পের আগে প্রস্তুতি কী কী থাকা দরকার, তাই না? একটা
বাসায় বা অফিসে ড্রাই ফুড, অন্যান্য টর্চ লাইট বা রেস্কিউরের জন্য রশি, এবং ভূমিকম্পের পরে কি করতে হবে, বিশেষ করে ভূমিকম্পের সময় কিভাবে নিরাপদ জায়গায় যাব, এই জিনিসগুলো যদি ওখানে থাকে তাহলে 3 থেকে 6 মাস প্রোগ্রামের মধ্যে আপনার আবাল বৃদ্ধ বনিতা সবাই একটা ভালো একটা নলেজ ওখানে পেয়ে যাবে, সচেতন হয়ে যাবে। স্বল্প মেয়াদী। এবং তারপরে নিয়মিত যদি ড্রিল করা হয় ওয়ার্ড ভিত্তিক, তাহলে ভলান্টিয়াররা যে দেখবে যে একটা মক সাইরেন বাজবে, যে যেখানে আছে তারা ওইভাবে নিরাপদ জায়গায় আমরা যাবে। এই আলোচনাটা আরো একটু বিশদভাবে করবো। একটু আরিফুল ইসলামের কাছে আসতেছে, সেটা হলো যে যেটি প্রথমে অধ্যাপক সাহেব বললেন যে আমাদের এখানে এই বাস্তবায়নের ক্ষেত্রে পলিটিক্যালি একটা সদিচ্ছার অভাব, এবং আমরা একটা নির্দিষ্ট সময়ে অন্য আর একটা প্রবলেম দিয়ে এই প্রবলেমটাকে ঢেকে দিই, এবং এটা অল্প কয়েকদিন আলোচনায় থাকে, তারপর বিস্তৃত হয়ে যায়। আমরা পুরো জাতি হিসেবে এটাকে এই জায়গা থেকে আসলে শেষ পর্যন্ত আমাদের উত্তরণ কি? জি, এটার সাথে একমত কিনা আগে আপনি? অবশ্যই একমত। প্রথমত আমরা কখনোই প্রিভেন্টিভ মেজার নেই না, যে আমাদের এই ধরনের দুর্যোগ আসতে পারে, তার জন্য আমাদের প্রস্তুতি কী, এটা আমরা সবসময় দেখেছি। আমাদের মূলত কার্যক্রম শুরু হয় যখন কোনো একটা প্রবলেম আমরা ফেস করি, যেমন আগুন লাগা থেকে এই যে এখন যেমন ভূমিকম্প হওয়া। তো এখন আমরা বিভিন্ন গবেষণা করব, বিভিন্ন অ্যানালাইসিস করব বা পূর্বের গবেষণা নিয়ে আলোচনা করব, বাট আমার যেই পদক্ষেপগুলা, কার্যকরী পদক্ষেপগুলা, সেগুলা ক্ষেত্রে কতটুকু হয়, বিগত দিনের যদি আমি উদাহরণ দেখি তাহলে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ আমি দেখছি না। তো প্রথমত ভূমিকম্প, যে স্যারও আছেন এখানে, উনি বলবেন ভূমিকম্প কখন হবে সেটা কিন্তু কেউ জানতে পারবে না, এবং এই ভূমিকম্প একটা প্রাকৃতিক দুর্যোগ। আমরা কিন্তু অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখি, তার জন্য প্রস্তুতি নিতে পারি, হ্যাঁ, এবং এটার পূর্বাভাস পাওয়া যায়, কিন্তু এটার কোনো পূর্বাভাস নাই। কখন আসবে আমি জানি, কিন্তু কখন আসবে আমি জানি না, কী মাত্রায় আসবে তাও আমি একদম স্পেসিফিকভাবে বলতে পারবো না, কতদিন পরে আসবে, কিভাবে আসবে। তো এই যেটা আমি জানি না কখন আসবে, কিন্তু আসবে, আসার সম্ভাবনা আছে, তার জন্য তো আমার প্রতিদিনের প্রস্তুতি থাকা উচিত। প্রতিদিনের প্রস্তুতি কি? আমি তো দৌড় দিয়ে কোথাও গিয়ে বাঁচার কোনো সুযোগ নেই ভূমিকম্পের জন্য। আর ঢাকা শহর যেভাবে ডেন্সিলি পপুলেটেড এবং যেভাবে কনস্ট্রাকশন বা ভবন তৈরি হয়েছে, আমি কিন্তু কোথাও গিয়ে বাঁচতে পারবো না। তাহলে আমাকে বাঁচতে হবে আমার অবস্থানে, তার মানে আমার অবস্থানটা কি, নিরাপদ কিনা। তো সেই জন্য হচ্ছে আমাদের প্রতিটি ভবনকে নিরাপদ আশ্রয়স্থল যদি আমি না বানাতে পারি, তাহলে আমি মানুষের মৃত্যুর জায়গা থেকে আমি কখনোই এই জাতিকে বাঁচাতে পারবো না। প্রচুর মানুষ মারা যাবে আর কি, কারণ এই ভবনগুলো তৈরি হয়েছে অনিয়ন্ত্রিতভাবে, এবং এটার প্রপার মনিটরিং ছিল না, কন্ট্রোলে ছিল না। এই যে বিল্ডিং কোড তৈরি হয়েছে, কিন্তু এই কোডেই বলা আছে একটা বিল্ডিং রেগুলেটরি অথরিটি থাকার কথা, সে অথরিটি হয় না। তো অথরিটি নাই, তার মানে কি বিল্ডিং কোড কারো দায়িত্বে নাই, কেউ এটার এটার লায়াবল না? অবশ্যই লায়াবল। যিনি অনুমোদন দিচ্ছে, অনুমোদনে বলে দিচ্ছে যে বিএনবিসি ফলো করে তৈরি হবে, এখন উনিই লায়াবল। তো ঢাকার ক্ষেত্রে যেমন রাজুক প্রতিটি শহরের জন্যই আছে, এরকম আইদার ডেভেলপমেন্ট অথরিটি, সিটি কর্পোরেশন অথবা পৌরসভা, যারা অনুমোদন দিচ্ছে তারা বলে দিচ্ছে বিএনবিসি ফলো করে করতে হবে। তো বিএনবিসিটা কি, সেটা যে ফলো করে করতে হবে, সেটা ডিজাইন মতো হচ্ছে কিনা, সেইভাবে কনস্ট্রাকশন হচ্ছে কিনা, যারা অনুমোদন দিয়েছে তাদেরই তদারক করার কথা। আর এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে যদি আমরা সরাতে না পারি, এগুলোকে যদি আমরা এখনও ব্যবহারের মধ্যে রাখি, তাহলে প্রচুর প্রাণহানি ঘটবে। আমার যে প্রস্তুতি বা অন্যান্য যে কাজগুলা, সেগুলো তো আমরা করব, কিন্তু সবার আগে তো আমার জীবনটাকে বাঁচাতে হবে, তাই না? তো সেই জায়গায় আমরা আমাদের স্যারও যেটা বললেন যে ভূমিকম্প আসবে, কিন্তু ভূমিকম্প কখনো মানুষকে মারে না, মারে আমার ওই যে অনিরাপদ ভবনগুলা, সেগুলাই কিন্তু মৃত্যুর সবচেয়ে বড় কারণ হয়। এবং আমি যে অপরিকল্পিতভাবে আমার সুয়ারেজ সিস্টেম থেকে শুরু করে গ্যাসের লাইন বা ইলেকট্রিসিটির লাইন যেভাবে আমরা প্রোভাইড করেছি, এখানে আগুন লাগার একটা বড় সম্ভাবনা থাকে ভূমিকম্প পরবর্তী সময়ে। তো সেই দিক থেকেও আমরা পুরোপুরি প্রস্তুত না। আমরা দেখি যে কোনো কিছু না হলেও একটা ভবন পড়ে যায়, একটা ভবন কাত হয়ে যায়, তার মানে কি এগুলা হচ্ছে কারিগরি দিক থেকে যথেষ্ট না, মানে এটা টিকে থাকার জন্য। তো যখন আমার ঝাঁকি আসবে, হ্যাঁ, বিভিন্ন ধরনের শেকিং আসবে, ভূমিকম্পের ইফেক্টগুলো কিন্তু অনেক রকম, অনেকটা যে লিকুইফ্যাকশন ইফেক্ট আসে, কখনো সাইড থেকে ঝাঁকি দেয়, কখনো আবার অন্যভাবে ঝাঁকি দেয়। তো আর ভূমিকম্পের কেন্দ্রে এটার মাত্রা কত, সেটার চেয়ে বড় হচ্ছে যে আমার ভবনে এসে আঘাত করতেছে যেটা, যে ভূমিকম্পের তীব্রতা, সেই তীব্রতা কি এসে পড়বে, এটা ডিপেন্ড করে যেই সারফেস দিয়ে, যেই ওয়েতে আমার কাছে ঝাঁকিটা আসবে, সেটা কি ধরনের মাটি। এটা রকি সয়েল হলে হয়তো আমার ধাক্কাটা কম লাগবে, স্যান্ডি সয়েল হলে আর ডিফারেন্ট আচরণ করবে। তো এগুলো সবই এই যে ভূতত্ত্বের বিষয়, স্যাররা এগুলো অনেক বেশি ভালো যুক্ত করেছিলাম যে ধরুন আমি যে এই
দুঃস্বপ্নটি দেখলাম, দুঃস্বপ্নটি দুঃস্বপ্নই, কিন্তু আসলে এই এই রানা প্লাজার মতো ভবন কি ঢাকা শহরে আছে? আপনার কি মনে হয়? আপনি তো অনেকগুলো সব কিছুই হচ্ছে ইনভেস্টিগেশনের বিষয়। আপনি রানা প্লাজার মতো ভবন, যদি রানা প্লাজার মতো ভবন নাই থাকে তো রানা প্লাজা থাকলো কেন? যদি রানা প্লাজা থাকে তাহলে আরও আছে। আমি রানা প্লাজা ভেঙে পড়ার পরে কয়টা ভবন ইনভেস্টিগেশন করে দেখেছি যে এরকম ভবন আছে কিনা। আপনি এগুলো তো একটা কারিগরি বিষয়। আপনি যখন এটা চেক করে না দেখবেন যে এই ভবনটা ভালনারেবল, তখন তো আপনি বলতে পারবেন না। আমার কাছে স্ট্যাটিস্টিক্স একদম সিম্পল। আমার দেখেছি আমি যেই পরিমাণ ইনভেস্টিগেশন করা হয়েছে তার 12% পাওয়া গেছে যে ঝুঁকিপূর্ণ। তো এই যে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটা পাইলটিংয়ের মাধ্যমে পাওয়া গেছে। তো আমি আজ এক গবেষক হিসেবে আমি বলবো যে এইটারই তো আমি মাল্টিপ্লাই করবো সারা ঢাকা শহরের জন্য, যেহেতু আমি সারা ঢাকার সবগুলো ভবনকে আমি ইনভেস্টিগেট করিনি। তো যে এই বিষয়গুলো, ভবন বানানো যেমন একটা কারিগরি বিষয়, ভবনটা যে ঝুঁকিপূর্ণ এটাও একটা কারিগরি বিষয়। তো এই জিনিসটা চেক করে আমি যদি একটা প্রপার রিপোর্ট না থাকে, আমার যদি কোনো স্টেপ না থাকে, তো জনমানুষের তো আতঙ্ক তৈরি হবেই। আপনি যদি জানেন আপনি একটা ইঞ্জিনিয়ার স্ট্রাকচারে আছেন, তাহলে কিন্তু আপনি সেটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেমন আমি যদি বলি, তো আমি যেই ভবনে অফিস করি সেই ভবনটা যিনি বানিয়েছেন উনি খুব ভালো একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এবং ওখানে আমি যার সাথে কাজ করি উনি হচ্ছে তারই ভাই। আমি একটা ভূমিকম্পে আরও 2-3 বছর আগে ভূমিকম্প হচ্ছে, অফিসার অনেকে আতঙ্কিত, কিন্তু ওই কোম্পানির এমডি সাহেব আতঙ্কিত না। কেন আতঙ্কিত না? ওনার ভাই খুব ভালো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, উনি বানাইছে, ওনার জন্য ওই জায়গাটাই সবচেয়ে ভালো আশ্রয়স্থল। আমার সেই কনফিডেন্স থাকতে হবে আমি যে ভবনটাতে আছি সেটা একটা ইঞ্জিনিয়ার্ড স্ট্রাকচার এবং এইটা ভেঙে পড়বে না। আপনার যদি ভবনের মানে ভূমিকম্পের এপিসেন্টার যদি ভবনের নিচে হয় তাহলে কোনো বিল্ডিংয়ে বাঁচানো সম্ভব না। এটা আপনার দুর্ভাগ্য যে আপনি যেখানে এপিসেন্টার তার উপরেই আপনার ভবনটা। বাট যখন এই যে তীব্রতা এসে আপনার কাছে লাগবে, ঢেউটা এসে লাগবে, সেই ভবনটাকে কিন্তু টেকানো সম্ভব যদি এটা একটা ইঞ্জিনিয়ার স্ট্রাকচার হয়। তাহলে আমার জীবন বাঁচানোর জন্য শুধুমাত্র আমার নিরাপদ আশ্রয়স্থল দরকার, যেটা ভূমিকম্প সহনীয় ভবন। আমার ক্ষতি হবে ভবনের, কিন্তু জীবনটা বাঁচবে। ক্ষতি আমি পরবর্তীতে এটা পুষায় নিতে পারবো, কিন্তু সবার আগে আমাকে বাঁচতে হবে, আমাদের এই পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হবে, এই জাতিকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। তো সেই জায়গা থেকে শুধু ঢাকা শহর না, এখন বাংলাদেশের বিভিন্ন শহরে যান, প্রচুর হাইরাইজ ভবন তৈরি হচ্ছে, কিন্তু হাইরাইজ ভবন তৈরি করার সক্ষমতা কতজন মানুষের আছে সেইগুলো কিন্তু বিবেচনা হচ্ছে না। মানুষ খালি তার স্পেসের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, যে স্যার যেটা বললেন যে কমার্শিয়ালাইজেশন, আমি সব কিছু চিন্তা করি বাণিজ্যিকভাবে। আমার একটা ওপেন স্পেস থাকলে সেখানে আমি কিছু একটা নির্মাণ করে কীভাবে এটা থেকে আয় করব সেই ব্যবস্থা। কিন্তু আমার আগুন লাগলে বা ভূমিকম্প হলে আমি যে কোথাও গিয়ে দাঁড়াবো, হ্যাঁ আফটার শক তো আছে। ধরেন আপনি প্রথম ধাক্কাটায় আপনার ভবনে থাকলেন, তারপরে তো আপনার মন চাইবে আমি নেমে যাই, নেমে আপনি কোথায় যাবেন? সে ফাঁকা জায়গা কিন্তু আমার নাই। তার মানে আমি এই শহরকেও মানবিকভাবে তৈরি করি না, আমি তৈরি করেছি কমার্শিয়ালি। প্রতিটা ভবন সব জায়গায় এই বিষয়গুলো নিয়ে আসবো, যে এই শহরের খেলার মাঠ কতগুলো, এই শহরের শিশুরা কোথায় গিয়ে দাঁড়াবে, যেই দাঁড়ানোর কথা তিনি বলছেন, এই আলোচনায় আসবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন। ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আবারও স্বাগত ইসমানী মির্জাপুর জিরো আওয়ারে। আমি একটু অধ্যাপক সাহেবের কাছে আসতে চাই, স্যারের কাছে আসতে চাই, যে কথাটি আরিফুল ইসলাম তুললেন। আমি বড় হয়েছি মোহাম্মদপুরের শেষ শাশুড়িতে বড় হয়েছি। তো আমি যতটুকু দেখেছি ওইখানের প্রত্যেকটা বিল্ডিং, এক বিল্ডিংয়ের সাথে আরেক বিল্ডিং লাগানো, দেয়ালের সাথে দেয়াল লাগানো, হ্যাঁ। এবং তারপর আমি এটি যেমন একটা ক্যারেক্টারিস্টিক্স বললাম। মোহাম্মদপুর, আপনি জানেন যে ওখানে টাউন হল বাজার আছে। আমি পরে পড়ালেখা করে দেখলাম যে মোহাম্মদপুর হলো বাংলাদেশ বা পাকিস্তান আমলের প্রথম পরিকল্পিত নগর, যে কারণে ওইটা টাউন হলকে কেন্দ্র করে অন্যান্য রাস্তা এবং গুলার প্লটগুলা ভাগ ভাগ করা, ওইখানে খেলার মাঠ আছে বেশ কয়েকটা রাস্তায়, তারপরও আমার কাছে মনে হয়েছে যে সেটাও অপ্রতুল। সেই মোহাম্মদপুর থেকে আমরা সরে আসলাম কেন জানেন? কারণ মোহাম্মদপুর থেকে তাজমহল রোড বা সলিমুল্লাহ রোড থেকে ফার্ম গেটে আসতে 2 ঘন্টা সময় লাগে সকালবেলা। কেন? কারণ গাড়িগুলা ট্রাফিক জ্যামে। তাহলে ওইটা যদি বাংলাদেশের পরিকল্পিত নগর হয়, মানে একটা পরিকল্পিত বাসস্থান হয় বা নেইবারহুড যেটা বললেন, সেইটার এই ট্রাফিক ইয়েগুলো তারা আগে কি ভাবে নাই কখনো? এটার সাথে আমি আরেকটা যুক্ত করব। আমি সম্প্রতি ইসলামাবাদের একটা ব্লগারের একটা ব্লগ দেখছিলাম, সেখানে ইসলামাবাদকে দেখা গেল যে ইসলামাবাদের রাস্তাগুলো
বিশাল বিশাল চওড়া চওড়া, কিন্তু সেই তুলনায় গাড়ি নেই। ওই ব্লগার ওই ড্রাইভারকে জিজ্ঞেস করতেছে যে কেন এত চওড়া, তখন ওরা বলছে যে এই শহরটা বানানোই হয়েছে এরকম করে, এবং এইখানে ছাড়া বাড়ি, সব জায়গায় বাড়ি বানানো যাবে না, এটা আর্মিরা বানাইছে, কিন্তু আর্মিরা থাকবে দূরে। এই শহরটা ইসলামাবাদে কোনো আর্মি থাকবে না, এবং এইটা শহরটা বানানোই হয়েছে আগামী 80 বছর। আমরা পাকিস্তানকে অনেক কিছুই বলি পাকিস্তানে ইসলামাবাদ এরকম একটা শহর। আমি জানি নগর পরিকল্পনা বলতে কি এটাকে বোঝায় কিনা। আপনারা যদি কেউ জেনে থাকেন ইসলামাবাদের এই পরিকল্পনাটা, তাহলে আপনারা বলতে পারবেন। তো এখন আমাদের ঢাকা শহরে আসলে কোন দিকটা, কোন সাইডে আমরা পরিকল্পনার মধ্যে আছি? আপনার এই উত্তরটা আমি একটু অন্যভাবে দিই। জি, যে আপনার রাস্তাঘাটে যে জ্যামের কথাও আপনি বললেন, এটা তো পরিকল্পনার মধ্যেই পড়ে। না আমি বলছি রাস্তাঘাটে জ্যামের কথা বললেন, আমরা তো অহরহ সেই জ্যামটাই দেখছি। যে রাস্তায় তো গাড়ি ঘোড়া যেরকম আছে, রাস্তাঘাটে মানুষজনও চলাচল করছে, অনেক মানুষজন চলাচলের জন্য ফুটপাত রয়েছে, তাই না? ফুটপাতে না উঠে তারা কিন্তু রাস্তা দিয়ে চলাচল করছে, যার ফলে ট্রাফিকও স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, বলা হয় যে ফুটপাতগুলো সব হচ্ছে হকাররা দখল করে নিয়েছে। হ্যাঁ, আমি বলি যে আমি একজন আমি যখন ফুটপাত দিয়ে হাঁটছি, এটা যখন একটা ডোরওয়েতে স্টেপে আমি যখন 1 or 2 ফিট যখন আমাকে ব্রেক হচ্ছে ভার্টিক্যাল, তখন আমি হাঁটু ভেঙে আবার উঠতে হচ্ছে, আবার কিছু দূর যে স্টেপ করে করতে, এরকম কয়েকবার করতে যেয়ে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। শিশু এবং বৃদ্ধদের জন্য তো এটা কমফোর্টেবল না, বিরক্ত হয়ে আমি রাস্তায় নেমে যাচ্ছি, তাই না? তাহলে এটা কারা করেছে, তাই না? এটা যারা প্ল্যানার, যারা ইঞ্জিনিয়ার, যারা ডিজাইন করেছেন, আপনি যে মোহাম্মদপুরের কথা বললেন, এটাও আমার আশ্চর্য যে ওই ট্রাফালগার স্কয়ার বলেন আর ওয়াশিংটন স্কয়ার বলেন, ওদের ফুটপাত আর রাস্তার মধ্যে খুব বেশি 6 ইঞ্চির একটা ডিফারেন্স থাকে। ডিফারেন্ট একদম স্ল্যান্ট। অথচ আমাদের ফুটপাত এই আপনি যেটা বললেন, এটা কিন্তু আমিও খেয়াল করেছি, আমি নিজে চিন্তা করি, কিন্তু এটা কেউ বলে না। আমি যারা যেসব প্রকৌশলবিদদের সাথে আমার দেখা হয়, আমি তখন প্রশ্ন করি যে ফুটপাতটা কারা ডিজাইন করেছে, কারা তৈরি করে, তাই না? তো ব্যঙ্গাত্মকভাবে একটু আমি সেই জন্য এই অ্যান্সারটা আমি ওইভাবে দিলাম। তো এখন আপনি মনে করেন মোহাম্মদপুর যখন ওইভাবে পরিকল্পিত, এবং সেটা দেখছেন যে একটার সাথে একটা গায়ে লাগানো, ওটা তো অনেক আগেকার, সেই অনেক 60-এর দশকের ওই সময়কার তৈরি। কিন্তু এখন যেসব মডার্ন, আপনার মিরপুর DOHS-এ যেটা ডিফেন্স আর্মির আধুনিক, কিন্তু ওটা আধুনিক না। আপনি একটা বিল্ডিংয়ের সাথে আর একটা বিল্ডিং, তারাও আপনার হচ্ছে এইগুলা নর্মস ফলো করে নাই, যে যতটুকু জায়গা ছাড়ার কথা না ছেড়ে আপনার মনে করেন যে একটার সাথে আর একটা লাগানো, এবং একজনের জানলা খুললে আর একজন জানলার সাথে আপনার টাচ করে যাবে, তাই না? এবং আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন যে হাই রাইজ বিল্ডিং বলেন বা আপনার একটু 5তলা বিল্ডিং বলেন, একটার সাথে একটা গায়ে লাগানো। এবং অনেক জায়গায় আপনার দেখা যাচ্ছে যে রাস্তার ধারের বিল্ডিং নিচের থেকে হয়তো রাস্তা ছেড়ে করেছে, উপরে যে আবার এইদিকে হরিজন্টাল এক্সপ্যানশন করেছে, তাই না? কিছু আপনার রাজুক এগুলো ডেমোলিশ করেছে। তো আমাদের এই যে মনে করেন যে যখন ভূমিকম্প হলে, যখন যে বললাম যে বিল্ডিং এরকম দুলেছে, সুইং করেছে, তখন হয়তো, এবং যে ডিজাইন করা হয়েছে নিচেরটা সফট স্টোরি, বেশিরভাগই এখানে শেয়ার স্ট্রেন নাই। হ্যাঁ, এখন এই মাঝখান থেকে এটা ভেঙে যাবে, একটার সাথে আর একটা হয়ে যাবে, এবং বিল্ডিংয়ের ভিতরে যারা বসবাস করবে তারা হয়তো অক্ষত থাকবেন বা আহত হবেন, কিন্তু এক্সিটটা তাদের নষ্ট হয়ে যাবে, এক্সিট তারা সহজে বের করতে। আমরা একদম শেষ প্রান্তে আমি একটু আরিফুল ইসলামের কাছে আসতে চাই, যে কথাটি বললাম, যে এই যে মোহাম্মদপুরের একটা উদাহরণ দিলাম, যে সবচেয়ে পুরনো আর এই যে রাস্তার ফুটপাতের কথা বললেন, আমরা আসলে কোথায় হাত দেবো? আমি তো দেখছি যে ওই ঠকবাস্তে গা উজাড় করার মতো, যে আমরা কোথায় হাত দিব আসলে? ধন্যবাদ। আমি আসলে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আসলে আপনি যে মোহাম্মদপুরের কথা বললেন, যে একটা পরিকল্পিত নেইবারহুড, কেন এখন এই অবস্থা? এটা হচ্ছে পরিকল্পিত নেইবারহুডের অপরিকল্পিত ব্যবহার আমরা করেছি। যেমন আমি বলি, আপনার এই মোহাম্মদপুরের নেইবারহুড বলেন, ধানমন্ডি বলেন, গুলশান, বর্ণী, বাড়িধারা, যেগুলোকে আপনি কিছুটা পরিকল্পিত বলছেন, সেই জায়গাগুলোকে ডিজাইন করার সময় একটা ডিজাইন পপুলেশন ধরে নেওয়া হয়েছে। এই একটা ভবন আপনি তৈরি করেন, কত মানুষের জন্য করেন, সেইভাবে একটা নেইবারহুড ডিজাইন করেন, কত মানুষের জন্য করেন। আপনার এই মোহাম্মদপুরে একসময় ছিল 2তলা ভবনের, হ্যাঁ, তারপরে এটা গিয়েছে 6তলা ভবনে। এখন আপনার তলার কোনো লিমিট নেই, মানে অনেক করেছে। একইভাবে ধানমন্ডি, আপনার একটা 20 কাঠা জমিতে পরিবার থাকতো একটা, সেইখানে এক সময় যখন হলো যে 2তলা ভবনের অনুমোদন হলো, পরে 6তলা ভবনের যে 20টা পরিবার থাকে, 6তলা যখন G+5 যেটা হয়, এক এক ফ্লোরে 4টা করে ইউনিট, এভাবে 4-5 20 ইউনিট তৈরি হয়। এখন এখানে 50টা ইউনিট তৈরি হয়। তো আপনার রাস্তাঘাট তো আপনি বড় করেন নাই,
আপনার ড্রেনেজ তো বড় আর করে 50 ইউনিটে সবার গাড়ি করে নাই, তাহলে এই যে পরিকল্পিত নগরগুলোকে আমরা অপরিকল্পিত বানাই কিভাবে, আরও বেশি ধারণ ক্ষমতা তৈরি করি, পার্শিয়ালি কমার্শিয়াল তৈরি করি, বলি এটা মানুষের প্রয়োজন, বিভিন্নভাবে করি, কিন্তু তাহলে আমি যেইভাবে ডিজাইন করেছিলাম সেই জায়গায় কিন্তু রাখছি না। আরও ভবিষ্যতের একটা পূর্বাভাস আপনাদেরকে দিয়ে রাখি। এই যে পূর্বাচল, এই পূর্বাচলটা ডিজাইন করা হয়েছে 10 লক্ষ পপুলেশনের জন্য, কিন্তু আপনার যে বিল্ডিং কোড, এই ডিটেল এরিয়া প্ল্যান হওয়ার আগে যে বিল্ডিং কোড ছিল ইমারত নির্মাণ বিধিমালা, সেই নিয়ম অনুযায়ী যদি আপনি পূর্বাচলকে প্রতিটা প্লটে আপনি বিল্ডিং তৈরি করেন, তাহলে আপনি 80 লক্ষ মানুষকে অ্যাকোমোডেট করতে পারবেন। তাহলে 10 লক্ষের জায়গায় যদি 80 লক্ষ যায়, সেই ইনফ্রাস্ট্রাকচারকে আপনি প্রোভাইড করতে পারবেন পরবর্তীতে। রাস্তাঘাট তো আপনি আগেই তৈরি করেছেন, তাই তো? তো এইটা তো আপনি করতে পারবেন না। তাহলে আমি যেভাবে শহরগুলোকে পরিকল্পনা করছি, কিন্তু আমি যেভাবে বিল্ডিং পারমিশন দিচ্ছি তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তো আমি কিছুটা সময়ের প্রয়োজনে কিছু বাড়াতে পারি, কিন্তু অনেক বেশি বাড়াতে পারি না। তো সব কিছুই হচ্ছে আপনার একটা ক্যালকুলেশনের মধ্যে আসবে। আপনি যে ফ্যাসিলিটিগুলো দিবেন, কোনো একটা নেবারহুডে যে ফ্যাসিলিটিগুলো দিবেন, কিন্তু জনসংখ্যার উপর ভিত্তি করে কিন্তু আপনি দিবেন, ঠিক আছে? তখন যদি কোনো কারণে জনসংখ্যা তার চেয়ে বেশি আপনি অ্যাকোমোডেট করতে যান, এবং কিভাবে অ্যাকোমোডেট করবেন, আপনি বিল্ডিং পারমিশনে বেশি দিবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। অনেক আলোচনা করলাম, আসলে এই আলোচনায় আসলে কি হয় আমি জানি না, তবে একটা বিষয় আমি বলতে পারি যে আমাদের জাতিগতভাবে একটা খুব চমৎকার ধারণা গড়ে ওঠে যে যেই ছেলেটা মাস্টার্স পাশ করেছে সে তার বরিশালের তার বাবার জমি বা বাবার জায়গায় কোনো কাজ করবেন না, রংপুরে তার বাসায় থাকবেন না, যমুনা সেতু হয়েছে তিনি চলে আসবেন ঢাকায়, এখন পদ্মা সেতু হয়েছে বরিশাল থেকে 3 ঘন্টায় তিনি ঢাকায় চলে আসবেন, সবাই আমরা ঢাকায় থাকবো, আমরা আর কোথাও যাব না, ঢাকাই আমাদের প্রত্যেকের শহর। আমি এটা আসলে বলতে যাচ্ছি সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস। এটা কি আসলে আমরা জাতিকে বোঝাতে পারবো কিনা, বা আমার জাতির যারা ত্রাতা মানে পলিটিশিয়ান বা আমার বড় বড় মানুষ তারাও বোঝে কিনা যে সবাইকেই ঢাকায় আসবে। আমি জানি না এই যে ভূমিকম্পের কথা বলা হলো, পরিকল্পনার কথা বলা হলো, সব কিছুর সাথে এটার মিল আছে কিনা, এটার কোনো সংযোগ আছে কিনা, আছে হয়তো। সব মানুষ যদি ঢাকায় চলে আসেন তাহলে কেন? এবং আরও একটা মজার ব্যাপার যে আমাদের মেট্রো রেল হলো, সেই মেট্রো রেলটা উত্তরা, মিরপুর এইসব জায়গায় কানেক্ট করলো, তো আমাদের মেট্রো রেল গাজীপুর কানেক্ট করেনি। তো আমাদের মেট্রো রেল তো ওই ঢাকা শহরের মধ্যেই থাকলো। মেট্রো রেলের যে মূল উদ্দেশ্য হলো যে যদি মানুষ ঢাকার বাইরে থাকতে পারে, অনেক মানুষ তারা 1 ঘন্টায় ঢাকায় আসতে পারে, আসলো। তো হবে হয়তো বা কোনো একটা সময় হবে, কিংবা হবে কিনা আমরা জানি না, কারণ আমরা অনেক বেশি গণতন্ত্র নিয়ে ভাবি, আমরা অনেক বেশি নির্বাচন নিয়ে ভাবি, আমরা অনেক বেশি যুদ্ধ অপরাধের বিচার নিয়ে ভাবি, আমরা অনেক বেশি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ভাবি, মানবতা বিরোধী অপরাধ নিয়ে ভাবি, কিন্তু আমরা নিজেদের জীবন নিয়ে কতটুকু ভাবি, আমরা নিজেরা কত ঠিক থাকবো সেগুলো নিয়ে কতটা ভাবি, এই প্রশ্ন থাকলোই। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।